প্রিয় দর্শক, একটা মেয়ের যদি আপনজন না থাকে এবং কি তার মা বাবা না থাকে, তাহলে সেই মেয়েটা কিভাবে চলাফেরা করতে পারে? প্রিয় দর্শক, নিচে থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। আজকে তার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে তার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো। তিনি এখন বর্তমানে কিভাবে জীবনযাপন করতেছে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এবং এই গল্প থেকে অবশ্যই একটা শিক্ষা অর্জন করতে পারবেন। আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ নীলা আক্তার। আপনার বাসা কোথায়? আমার বাসা গাজীপুর। গাজীপুর, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আমার বিবাহিত লাইফ হচ্ছে প্রায় 13 বছর। আর মানে আমার হাজবেন্ড মারা গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা। তো মানে আমাদের ওদিকে মানে কোনো চাকরি বাকরি হয় না তেমন, কারণ আমার লেখাপড়া নাই। আচ্ছা। আর আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে হলে অবশ্যই আমার কিছু একটা করতে হবে। আচ্ছা। তো এই চিন্তা করে আমি আমার দেশের বাড়িতে চলে যাই। আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল? জি। আচ্ছা, হ্যাঁ বলেন। তো মানে এইখানে তো আমার বাসা ভাড়া দিতে হয়, করতে হয়। তো আমার বাড়িতে গেলে আমার বাসা ভাড়া দিতে হবে না, আমার নিজের বাসা আছে। আচ্ছা। তো এই চিন্তা করে আমি বাড়িতে চলে যাই। কাজ খোঁজার চেষ্টা করি। তো আমার ইট খোলা একটা কাজ হয়। ইট খোলা বলতে ইটের ভাটা? হ্যাঁ, ইটের ভাটা। আচ্ছা আচ্ছা। তো ভাটায় আমি কাজ করি আর মানে দিনে 100-150 টাকা ইনকাম হয়। তো এইভাবে চলতে থাকে। এক সময় দেখা যায় যে মানে ইটের ভাটার যে লোকজন মানে কাজ করে, যারা কামলা, আরো শ্রমিক যারা আছে তারা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারা মানে আমার দিকে আমার সম্বন্ধে সবটাই জানতো যে আমার হাজবেন্ড মারা গেছে, আমার 2 সন্তান। তো তাদেরকে নিয়ে আমি চলতে পারি না, মানে টানাপোড়া অবস্থা। তো তারা আমারে মানে অনেক সময় অনেক বুদ্ধি দিত যে মানে খারাপ কাজ করার জন্য অনেকে অনেক অফার করতো, বাট আমি এইসবে রাজি ছিলাম না। পরে এক সময় উনি মানে অনেক মানে 2-3 জন আমার সাথে জোর জবরদস্তি করতো। যখন কাজ থাকতো না তখন আমারে মানে পিছনে নিয়ে যায়, আমার সাথে জোর জবরদস্তি করতো। মানে এটা ওই আপনার সাথে শ্রমিকরা এরকম করতো যে জোর জবরদস্তি ইট ভাটার পিছনে আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো করার পরে আমার একদিন আমি একটা লোকের প্রচুর মারধর করি। তো ইট দিয়ে যখন মারতে যাই, হাতের কাছে একটা ইট পাইছিলাম। তো যখন ওইটা দিয়ে মারতে যাই তখন আমারে থামাইয়া বলে যে দেখ, তোর একটা কথা বলে যে তুই এই যে কাজ করো, সারাদিন কাজ করে 100 টাকা 150 টাকা নিস, এটাতে তোর পোষায় না। কারণ আর দেখ, আমরা যদি তোর সাথে মনে করে এই সময় পাইলে একটু ফাঁকে ফাঁকে এসে আমাদের সাথে কাজ করে যাস, 100-150 টাকা তোরে যাই দিই, এটা দিয়ে তোর মানে অনেক ভালো হবে। 2-3 জনের সাথে কাজ করতে পারলে অনেক টাকা পাবি। তো এই চিন্তা করে আপনার সাথে যে জোর জবরদস্তি কাজটা করলো সে আপনাকে এই বুদ্ধি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো বললো যে তোরও তো একটা শারীরিক চাহিদা আছে, আর তোর তো তেমন বয়স হয় নাই। আচ্ছা। তো পরে চিন্তা করলাম যে এটা তো ঠিকই বলছে, আমার নিজেরও একটা শারীরিক চাহিদা আছে আর আমি টাকা পয়সাও পাইতাছি। তো এই চিন্তা করে আমি মানে কাজটা করতাম। তো এরকম করতে করতে মানে প্রতিদিন কতজনের সাথে করতেন? প্রায় 2-3 জন, 4-5 জন এরকম। 2-3 জন, মানে যাদের যেরকম চাহিদা আছে আর যারা টাকা দিত তাদের সাথে আমি এরকম ভাবে থাকতাম। কি পরিমাণ টাকা দিত আপনার? টাকা দিত মানে একবার কাজ করলে আমার সাথে 200 টাকা দিত, 100 টাকা দিত, আবার 300 দিত, মানে যার যেরকম টাকা ছিল সে ওইভাবে দিয়ে আমাকে খুশি করতো। আচ্ছা। তো মানে এইভাবে চলতে থাকে। তো একদিন আমাদের ভাটার যে মালিক ছিল সে মানে দেখা ফেলানোর পরে ও মানে যে লোকটা আমার সাথে কাজ করতেছিল তারে ওই ভাটা থেকে বের করে দেওয়া হয়। আর আমার ওই মালিক রুমিন ডাইকা নিয়ে যায় যে তুমি শুনে যাও। তো আমি যাওয়ার পরে আমার জিজ্ঞেস করি যে তুমি এরকম কেন করলা? তো বললাম, পরে আমি আমার সম্পূর্ণ ঘটনা বললাম যে আমার এইভাবে পোষাইতো না, আর ওরা আমার সাথে প্রথম জোর জবরদস্তি করতো। তো পরে একজনে আমার এই বুদ্ধি দিছে যে এটা করলে টাকা পাম। তো এই চিন্তা করে আমি মানে ওদের সাথে কাজ করলাম। পরে এটা আমি মালিকরে বলার পরে আমারে বলতেছে যে ঠিক আছে, তোমার আমি কিছু টাকা ধার দিই, তুমি ওইটা দিয়া একটা গরু বা একটা খাসি টাসি যা পারো কিনা ওইটা পালো, আর মানে এইভাবে টাকা পারবা করবা, তোমার খারাপ কাজ করতে হবে না। তো উনি আমারে প্রায় 20,000 টাকার মতো টাকা ধার দেয়। এটা মানে ওই যে ইট ভাটার যে মালিক? হ্যাঁ। আচ্ছা। তো উনি আমারে বলে যে তুমি আস্তে আস্তে আমার এখানে কাজ করবা আর টাকাটা শোধ করে দিবা, আর তোমার খারাপ কাজ করতে হবে না। আর পরে ভবিষ্যতে যদি পারো সন্তানাদি বড় হইলে বা যদি চাও ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে, তাহলে তুমি ওইটা করে নিতে পারো। কিন্তু আমি চাই নাই যে আমার ছেলে মেয়ে সৎ বাবা হোক বা হোক। তো পরে এইভাবে মানে আমি একটা গরু কিনি।
কেনার পর আমি ভাটায় কাজ করি, দৈনিক আনি খাই, আর মানে এটা বড় করতে থাকি। পরে মানে ওইখানে কাজ করতে থাকি, তো মালিক আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না, কিন্তু প্রতিদিন আমার খাবার এখানে একটা বিষয় আলাদাভাবে দিয়ে দিত। জানার খুব একটা ইচ্ছা ছিল যে আপনি কি পরবর্তী ওই 20,000 টাকা যে দিল, আপনি গরু বা খাসি যেটাই কিনছেন, কেনার পরেও কি আপনি এই কাজগুলো আবার করতেন? না, আমি এসব কাজ আর করতাম না। আচ্ছা, হ্যাঁ বলেন। তো উনি আমার দিকে মানে আমার ভাটার মালিক, উনি খুব খেয়াল রাখতো আমার দিকে। মানে দুপুরে খাবার সবই আমারে দিত। আমার ছেলে মেয়েরে বলতো যে ওইখানে যাই খাই আসতো। তো ওরাও দুপুরে যাইতো, যাইয়া মানে ভাটার কাছে আমার বাড়ি ছিল, ওরা দুপুরে যাইয়া ওদের কাছে খাই আসতো। ওই লোকটারে সে আঙ্কেল বলে ডাকতো। তো পরে এভাবে মানে দিনকাল কাটতে থাকলো। পরে সে আমাকে বললো যে তোমার সাথে যেটা যেটা হয়েছে, মানে এটা খুবই খারাপ হয়েছে, কিন্তু মানে এটা যে অন্য কারোর সাথে হবে না কোনো গ্যারান্টি নেই। আমার প্রথমত সহমতে তো আর হয় নাই, হয়েছে জোর জবরদস্তি কইরা। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল যে ভাটার মালিক যে আপনাকে 20,000 টাকা দিল, সেটা কি কোনো স্বার্থ ছাড়া আপনাকে দিল নাকি? মানে না, স্বার্থ ছাড়া দেয় নাই। তো সে আমাকে, আমি বলি ওই কথাটাই বলতে আসছিলাম, সে আমাকে কিছুদিন পরে আর কি যে বলে যে আমার সাথে সে সম্পর্ক করতে চায়। আচ্ছা, এটা কিছুদিন পর? হ্যাঁ, কিছুদিন পর, মানে কিছুদিন আমার ছেলে মেয়ে আমারে মানে খাবার টাবার সবই দিছে। আমি ভাবছি হয়তো বা উনি খুব দয়ালু, এই জন্য এটা করছে। আর আমি কাজ করে তেমন টাকা পয়সা নিতাম না, ভাবতাম যে ওই দিক দিয়ে কাইটা রাখবে। তো পরে কিছুদিন পরে উনি আমার বলতেছে যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমার সম্পর্ক করতে ইচ্ছা করে, আপনার সাথে ফিজিক্যাল রিলেশন যেতে চায় আর কি। হ্যাঁ। আচ্ছা, পরে আমি বলছি যে দেখেন, আপনি আমার এই পথ থেকে আইনা যদি আপনি আবার এরকম করেন, কয় দেখো তুমি ওই সময় 4-5 জনের সাথে করতা, আর তুমি এখন আমার সাথে একা করবা, আর আমি তোমার দৈনিক 500 টাকা এই দিব, আর তোমার ওই টাকাটা শোধ করতে হবে না, তুমি আমার সাথে ডেইলি থাকবা। আচ্ছা, হ্যাঁ। তো ডেইলি ওনারে 1 ঘন্টা করে আমার সময় দিতে হতো। আমি কাজে যাইতাম, কাজে ফাঁকে ফাঁকে এসে 1 ঘন্টা সময় ওনারে আমি দিয়ে যাইতাম। তো এইভাবে মানে আমার যে বান্ধবীরা আছে কর্মচারী, তারা মানে আমার দিকে অনেক খেয়াল করতো যে আমি 1 ঘন্টা সময় কোথায় কাটাই কাজ না করে। আচ্ছা। তো একদিন একজন পিছন পিছন যাইয়া সবই দেখছে, দেখার পরে আমারও বলতেছে যে তুই যেটা করতেছস এটা ঠিক না। তো বলছে যে ওনার ছেলে নাকি এই মানে আপনাদের অফিসে করে, বলতেছে যে ওদের অফিসে আমার ছেলে একটা অফিস আছে, ওই অফিসে মানে জীবন গল্প শোনানো হয়। তো তুই এই কাজ ছাইড়া দিয়ে যায় গার্মেন্টসে কাজ কর, বা ছেলে মেয়ের খাওয়ানোর জন্য অনেক পদ্ধতি আছে, অনেক কাজ আছে, বাসাবাড়ি কাজ আছে, তুই এগুলো করতে পারোস। স্কুলে ভর্তি হইলে ছেলে মেয়ে তো আর তোর পাশে থাকা লাগবো না, তুই সারাদিন বাসায় কাজ করবি, রাত্রে তোর ছেলে মেয়ের সাথেই থাকবি। তো এই চিন্তা করে আমি আপনাদের সামনে আমার গল্পটা নিয়ে আসছি। আর আচ্ছা, পরবর্তীতে কি ওই কাজটা আপনি ছেড়ে দেন? হ্যাঁ, আমি ওই কাজটা ছেড়ে দিয়ে এখন বর্তমানে কি করতেছেন? বর্তমানে গাজীপুরে আছি, একটা বাসায় আমি করি, সকাল 8টায় যাই, সারাদিন কাজ করে। মানে বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, সারাদিন কাজ করে বিকালে চলে আসি। প্রিয় দর্শক, টাকার অভাবে ইটের ভাটায় কাজ করে খায় এবং টাকার অভাবে রাতের বেলায় ওভার টাইম করে। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আমার নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।